নমস্কার, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার লাইভ অনুষ্ঠানে চলে এসে সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে আজকে কোন আলোচনা হবে, কি পাবেন আজকে ম্যাডামের কাছ থেকে। অবশ্যই তার কারণ আমরা সবাই চাই শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে, কারণ শরীর আর মন মনে হয় একে অপরের পরিপূরক। শরীর যদি ভালো থাকে তাহলে মন ভালো থাকবে, আর মন যদি ভালো থাকে তাহলে জীবনে সব কিছুকে জয় করা যায়। নিশ্চয়ই সেটা পারবেন, তার কারণ একটাই যে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু সেইভাবে তাদের গ্রুপ অফ ডক্টরস, তারা কিন্তু এইভাবেই তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের মেধা, শিক্ষা, এডুকেশন সব কিছুই মনে হয় কথা বলে, এবং তারা কিন্তু ভীষণভাবে সাকসেসফুল। এবং মানুষকে কিভাবে সুস্থ করা যায় আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আপনারা জানেন বহু পুরনো এই যে আয়ুর্বেদ চিকিৎসা, 5000 বছর আগে সেই চিকিৎসা, এবং সেটা কিভাবে একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ এবং ন্যাচারাল ওয়েতে আপনাকে কিন্তু প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে কিন্তু একটা সুন্দর রেজাল্ট দিচ্ছে। আর সেইভাবেই কিন্তু আমরাও সেভাবে আপনাদেরকে নানানভাবে একটা সতর্কতার জায়গা তৈরি করা হয়। তার কারণ ম্যাডাম এবং স্যাররা সেইভাবেই কিন্তু আপনাদের আগে থেকে অ্যাওয়ারনেস করে দেন যে এই সমস্যাগুলো, এই সিমটমগুলো, এই জিনিসগুলোকে যদি কোনোভাবে আপনি ফিল করেন তাহলে কিন্তু আপনার আগে থেকে সেটার একটা প্রিকশন নিতে হবে, আগে থেকে সেই রোগটিকে প্রিভেন্ট করতে হবে, প্রতিরোধ করতে হবে। রোগকে যদি প্রতিরোধ করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে কোনোভাবে কোনো রোগ বাসা বাঁধবে না। এটাই হলো মূল কথা। আর সেইভাবেই কিন্তু আমাদের আজকের আলোচনা রেখেছি হাইপার টেনশন। এটাও কিন্তু একটা খুব টেনশনের কি ব্যাপার, এগুলো আমরা একটু জানবো যে কিসের থেকে হাইপার টেনশন তৈরি হয় আমাদের শরীরে, এবং সেটা যদি মারাত্মক জায়গায় চলে যায় সেটার ফলেও কি হতে পারে আমাদের, আমরা অবশ্যই সেই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অনিন্দিতা দাস, যিনি কিন্তু ডায়েটিশিয়ান, যিনি কিন্তু পঞ্চকর্ম থেরাপিস্ট এবং যোগা স্পেশালিস্ট। তাকে আজকে যোগা থেরাপিস্ট, তাকে আমরা সঙ্গে পেয়েছি। আমরা এই বিষয়ে অবশ্যই জানবো। আর আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর থাকতেই পারে, কোয়ারি থাকতেই পারে যে বিভিন্ন রোগের কিভাবে রোগ সম্পর্কে আপনারা জানতে পারেন। এছাড়া এটা আমাদের একটা টপিক তো থাকলোই। আমি সরাসরি তার কাছে চলে যাব। ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং যেটা আমাদের আজকের আলোচনাটা রাখছি। প্রতিদিনই আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে শরীর স্বাস্থ্য সম্পর্কিত, এবং বিভিন্নভাবে আপনারা সেই গাইডলাইন্সগুলো দিচ্ছেন, এবং আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আমরা কিভাবে ভালো থাকবো, সুস্থ থাকবো, সবল থাকবো, সতেজ থাকবো। আজকের যে আলোচনাটি রেখেছি হাইপার টেনশন। প্রথমে আমরা একটু জেনে নেব এর সিমটমগুলো কি, এবং এর ফলে কি হতে পারে, এর কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায়, এইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা থাকছে। আমরা হাইপার টেনশন বলতে যেটা মানে আমরা সোজা বাংলায় বা সোজা ভাবে যেটা বুঝি হাই ব্লাড প্রেশার। আচ্ছা। তো ব্লাড প্রেশার মেজারমেন্ট যেটা থাকে 120/80 হচ্ছে নর্মাল প্রেশার। 120/80 থেকে বেশি হলে তখন বলা হয় হাই ব্লাড প্রেশার, আর তার থেকে নিচে হলে বলে লো ব্লাড প্রেশার। এবার যে বেশি হলে, এই বেশি হলেটা কত দূর হলে হাইপার টেনশন হয় সেটাও জানতে হবে। জেনারেলি দেখা যায় 120/80 যে মেজারমেন্টটা, যে নর্মাল ব্লাড প্রেশার, সেটাকে দেখে নর্মালি এই জিনিসটা যারা ইয়াং, যে বাচ্চা যারা মানে ছেলে মানুষ যারা কম বয়সী, যারা মোটামুটি 40 অবধি আপনার এটা একটা মেজারমেন্টে থাকে ইন জেনারেল। যাদের প্রেশার হাই হয় সেটা আমি পরে আসছি। তারপরে মহিলাদের ক্ষেত্রে হরমোনাল চেঞ্জেসের জন্য ব্লাড প্রেশার হাই হয়, পুরুষদের ক্ষেত্রেও হরমোনাল চেঞ্জেসের জন্য এবং লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য ব্লাড প্রেশার হাই হয়। আরেকটা হচ্ছে জেনেটিক্যালিও কিন্তু হাই ব্লাড প্রেশারের একটা কারণ, জেনেটিক্যাল একটা কারণ থাকে, যে আমার বংশ পরম্পরা, এটা একটা জেনেটিক্যাল কারণ থাকে হাই ব্লাড প্রেশারের। এবার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে আর্টারি সেকশন দিয়ে ব্লাডের ফ্লোটা খুব বেশি যায়, তো সেই কারণে প্রেশারটা হাই হয়, প্রেশারটা। এবার যেটা উপরের প্রেশার সেটা 130, আমাদের মডার্ন WHO অনুযায়ী আপনার 130 135 অব্দি ওটাকে হাই ব্লাড প্রেশার বলা হয় না। নিচেরটা আপনার 90 অব্দি, 90 95 90 অব্দি মোটামুটি বলা হয় না, কিন্তু তারপরে 105 110 120 এরকম যদি যেতে থাকে তাহলে কিন্তু হাই ব্লাড প্রেশার। এবং 180/120 মানে ইমিডিয়েট হসপিটালাইজেশন। তো হাই ব্লাড প্রেশার বিষয়টা বুঝতে হবে। হাইপার টেনশন মানে হচ্ছে প্রেশার হাই, এটাই হচ্ছে বেসিক যে কনসেপ্টটা। হ্যাঁ,
এবার যেটাই আসি সেটা হচ্ছে কজ। হ্যাঁ, এই কারণগুলো আমরা জানবো কি কি কারণে হতে পারে। এখনো স্ট্রেসফুল লাইফ, আমাদের ভীষণ বিভিন্ন কাজের সাথে আমরা এতটা যুক্ত হয়ে গেছি, সেটা নিয়েও কিন্তু আমাদের একটা স্ট্রেস তৈরি হয়, সেটাও কি অনেকটা দায়ী হতে পারে? একদমই তাই। হাই ব্লাড প্রেশার বিষয়টা বা ব্লাড প্রেশার বিষয়টাই কিন্তু পুরোপুরি লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য হয়। কিছুটা জেনেটিক্যাল আছে, যাদের জেনেটিক্যালি বিপি হাই একটা টেন্ডেন্সি আছে ফ্যামিলিগত, তাদের প্রথম থেকে প্রিকশন নেওয়া উচিত। কিন্তু যাদের ফ্যামিলি ক্ষেত্রে সেই বিষয়টা নেই, কিন্তু দেখা যাচ্ছে আজকাল 30-35 বছর বয়সের থেকে কিন্তু ব্লাড প্রেশারটা বাড়ছে। তো কজটা কেন আসছে আমি একটু সেই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। বারাসাত থেকে বলছি। বলুন কি সমস্যাটা, বলুন, বয়সটা বলুন। আমার বয়স 30 বছর। আপনার সমস্যাটা বলুন। বলছি ম্যাডাম, আমার না প্রচন্ড চুল উঠে যাচ্ছে। আচ্ছা, আপনার চুল উঠে যাচ্ছে, আপনার কি কোনো লিভারের প্রবলেম আছে? আপনি কোনো লিভারের টেস্ট করিয়েছেন? না, আমি কোনো টেস্ট করাইনি। আচ্ছা, আপনার স্ট্রেস আছে? আছে। হ্যাঁ, তো আপনার চুল দেখুন, চুল নানা কারণে ওঠে, যদিও আজকে আলোচনাটার সঙ্গে এটা ম্যাচ করছে না, তবু আমি জিনিসটা জাস্ট একটা জিস্ট বলে দিচ্ছি। চুল কিন্তু নানা কারণে ওঠে। চুল ওঠে থাইরয়েডের প্রবলেমের জন্য, চুল ওঠে লিভারের প্রবলেম সমস্যার জন্য, চুল ওঠে অতিরিক্ত স্ট্রেসের জন্য, এরকম নানা রকম প্রবলেম আছে যার জন্য চুল ওঠে। তো আপনি যতক্ষণ না আপনি যেহেতু বারাসাতে আছেন, আপনি আমাদের বারাসাতের ক্লিনিক যেটা আছে, আমাদের সোমবার আর মঙ্গলবার আমরা বসি, আপনি সেখানে আসুন। আপনার কিছু টেস্ট না, আমরা না সামনে থেকে না দেখে বা টেস্ট না করে আপনাকে বলতে পারবো না আপনার চুলটা কেন উঠছে। এটা জাস্ট কারণ আমাদের কতগুলো চুল ওঠার ফ্যাক্টরটা কিন্তু পিছনে যে কারণগুলো থাকে সেই কারণগুলোই হচ্ছে চুল ওঠার ফ্যাক্টর। পিত্ত বেড়ে গেলে, আমাদের আয়ুর্বেদিক কনসেপ্টে যদি বলি, পিত্ত বেড়ে গেলে কিন্তু চুল ওঠে, এবং থাইরয়েডের প্রবলেম সেটাও পিত্ত বেড়ে গেলেই হয়, তার কারণেও চুল ওঠে। যেহেতু আপনার 30 বছর বয়স, সেহেতু আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য চুল ওঠার কথা নয়, কিন্তু কেন হচ্ছে এই কজটা জানার জন্য কিন্তু আপনাকে একটু আমাদের ক্লিনিকে আসতে হবে। আমরা আপনাকে টেস্ট কিছু দেবো, সেটা দেখে আমরা বলবো কেন উঠছে এবং তার প্রিভেনশন এবং তার রিকভারি প্রত্যেকটাই আমরা আপনাকে বলে দেবো। তো বেটার হয় আপনি যদি আমাদের ক্লিনিকে আসেন, আমরা সোম মঙ্গলবার বসি বারাসাতে। ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, আমরা হাইপার টেনশন, এটা কজগুলো আগে আমি ফার্স্ট আসি প্রথমে। হাইপার টেনশনের মেইন যে কজটা সেটা হচ্ছে বর্তমানে হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। তার প্রথম কারণ হচ্ছে আমরা ডায়েটারি যে ফরমেশন, আমরা যে ডায়েট, সেটা আমাদের আমরা একদম প্রপার ডায়েটে চলি না। মানে ইন জেনারেল জাঙ্ক ফুড ভীষণ খাই আমরা, সল্ট স্পাইসি জিনিস বেশি খাই, বাইরের জিনিস প্রসেস ফুডে সবসময় সোডিয়ামটা বেশি থাকে। তো ওটা যত ইনটেক করবেন আপনার ব্লাড প্রেশারের সম্ভাবনাটা বাড়বে। স্ট্রেসফুল লাইফ, ইরেগুলার ঘুম, আমাদের একটা এখন মানে একটা বোধহয় প্রতিটা বাড়িতেই একটা প্রবলেম যে মোবাইল নিয়ে 2-2-2-2:30 অবধি জেগে থাকি। এই যে ঘুমের একটা সার্কেল, আমাদের বডিটা একটা ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম। তো ধরুন একটা কারখানার একটা যন্ত্র চলছে, এবার যন্ত্রটা তো একটা সিস্টেমে চলছে। এবার আপনি ধরুন তাকে 24 ঘন্টা চালাচ্ছেন, তাকে তো রেস্ট দিতে হবে। তাকে যদি রেস্ট না দেন, বা তাকে যদি রেস্ট মানে কি, আপনি ফুয়েল দিচ্ছেন তাকে, আপনি যদি ফুয়েলটা না দেন সে কিন্তু চলবে না। তো আপনি যদি তাকে রেস্ট না দেন, 7 ঘন্টা কমপ্লিট স্লিপ, এটা কিন্তু প্রত্যেকটা, শুধুমাত্র আয়ুর্বেদ বলে না, প্রত্যেকটা চিকিৎসা বিজ্ঞানী বলে 7 ঘন্টার কমপ্লিট রেস্ট আমাদের শরীরকে, আমাদের প্রত্যেকটা অর্গানসকে দেওয়া দরকার। তো সেটা আমরা দিই না। স্বাভাবিকভাবে আমরা রাত জাগি, আমাদের কাজের জন্য আমরা রাত জাগি। যখন কাজের জন্য রাত জাগছি তখন আমাদের একটা সেইভাবে শিডিউল করতে হবে। এবং ডায়েট তো আমরা একেবারেই মানি না, এক্সারসাইজ আমরা করি না। আগেকার দিনে যেমন ছিল, নর্মালি মানুষ এক্সারসাইজ করছে, আলাদা করে এক্সারসাইজ করতে হতো না, কারণ যানবাহনের পরিমাণ কম ছিল, হাঁটতো। মেয়েরা বাড়িতে জল তুলতো, শিল দিয়ে বাটতো, এগুলো হচ্ছে নর্মাল এক্সারসাইজ। ঘর মুছতো। ছেলেরা কি করতো, বাইরে কেউ মাটি কুপাচ্ছে বা এক্সারসাইজ করলেও কিন্তু ব্লাড প্রেশার যেটা, সেটার সম্ভাবনা কমে। ব্রিদিং এক্সারসাইজ, এগুলো আমরা কিছু করি না। আর ডায়েটের ক্ষেত্রে কি দেখবেন, আমরা খুব ছোট ছোট জিনিস না এড়াই। আমাদের মা বাবারা বা আমাদের ঠাকুমা দাদু যদি বলি, 2 জেনারেশন আগে বলি, দেখবেন বলতেন এই চৈত্র মাসে মাছ কম খা। এটা কিন্তু কোনো কুসংস্কার নয়, কারণ চৈত্র মাসের মাছে ডিম পারে,
আচ্ছা। চৈত্র মাসে মাছের পেটে ডিম হয়। আর আচ্ছা। চৈত্র মাস হচ্ছে ট্রানজিশন পিরিয়ড ফ্রম একটা সিজন থেকে আরেকটা সিজন। আচ্ছা। আমি শীতকাল থেকে গরমকালে গরমে, যাচ্ছি, হ্যাঁ। এই যে ট্রানজিশন পিরিয়ড অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ বলা হচ্ছে এই ট্রানজিশন পিরিয়ডে আমাদের জঠরাগ্নি মন্দ থাকে, মানে হজম শক্তি কম থাকে। আচ্ছা। সেই জন্য বলা হচ্ছে চৈত্র মাসে কম মাছের পরিমাণ কম খাও, নিরামিষ বেশি খাও। কারণ এটা কিন্তু কোনো কুসংস্কার নয়, আমাদের যে প্রতিদিনকার যে নিয়মগুলো আমাদের শিখিয়েছে সেগুলো কিন্তু খুব সাইন্টিফিক্যাল। আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে গেছি, যেটাকে বলা হয় অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা ইটস ঋতুচক্র, যেটাকে বলা হয়। পরে আমি দিনচক্রতে আসছি। আপনি অসাধারণ অ্যানালিসিস ম্যাডাম, মানে সুন্দরভাবে আপনাদের ব্যক্ত করছেন যে কিভাবে যে একটা সিজন চেঞ্জের ক্ষেত্রেও যে আমাদের কতটা এফেক্ট হতে পারে আমাদের শরীরে, সেটাও কিন্তু সুন্দরভাবে অ্যানালিসিস করে দিচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন। আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, বলুন। আচ্ছা, বলুন। বলছি আমার বয়স 40, আচ্ছা, কিন্তু আমার কাশিটা মানে এই টাইমে হয় আর কমে না। মানে ফসফস করে আর কাশিটা হয়। এই সিজন মানে এই তো Seasonal? শীতের মানে সিজন মানে শীতের টাইমে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শীতের টাইমে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতের শীতের আগে আগে যে শুরু হয় হ্যাঁ। কমে না। হ্যাঁ, আপনার এই সময়টা যে শীতের সময় যে এই যে খুসখুসে কাশি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যালার্জেটিক কাশি, যেটা পলিউশন এবং ডাস্ট থেকে হয়। আপনি ইমিডিয়েট রেমেডি হিসাবে বলবো আপনি মাস্ক ব্যবহার করুন, কারণ এখন পলিউশনের জন্য কিন্তু এই অ্যালার্জেটিক কাশিটা ভীষণ হচ্ছে। তার সঙ্গে ধুলো, আপনি মাস্ক ব্যবহার করুন। আর আপনার যদি খুব কন্টিনিউয়াস কাশিটা থাকে তাহলে একবার আপনি আমাদের ক্লিনিকে আসুন, কারণ আমাদের কিন্তু খুব ভালো ভালো মেডিসিন আছে এই কাশি কমানোর জন্য, মানে একেবারেই কিওর হয়ে যাবে। কারণ আপনার যে রেসপিরেটরি সিস্টেম, এই রেসপিরেটরি সিস্টেমটা পুরো ডার্ট এবং পলিউশন দিয়ে এটা রেসপিরেটরি সিস্টেম কি ফুসফুস, আমাদের লাংস ক্যাপাসিটিটা কমছে, যেহেতু সে মানে কি বলবো এর থেকে এফেক্টেড হচ্ছে। এবং এটাকে ক্লিন করার জন্য আমাদের খুব সুন্দর মেডিসিন আছে, আয়ুর্বেদিক মেডিসিন উইদাউট এনি এফেক্ট। আপনি আমাদের বর্ধমানে ক্লিনিক আছে, আমরা যাই, আপনি ওখানে আসুন, আপনি শুধুমাত্র মেডিসিনই আপনার কিন্তু এটা কিওর হয়ে যাওয়া সম্ভব। এবং আপনি যেটা বলবো, আপনি আপাতত যেটা করুন সেটা হচ্ছে বেরোনোর সময় যতটা সম্ভব মাস্ক ব্যবহার করুন। একদম ধন্যবাদ। সত্যি এই যে আমরা অনেক সময় এগুলো খুব নেগলেক্ট করি, কিন্তু এটা এই যে কাশি, বিশেষ করে এই টাইমটা সিজনিক্যাল, এই টাইমটা কিন্তু ভীষণ একটা চেঞ্জ অফ সিজন যেটাকে বলে। একটা গরমের আবহাওয়া থেকে একটা ঠান্ডায় আসা মানেই কিন্তু আমাদের শরীরের একটা কি বলে চেঞ্জ, মানে একটা চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটাই কিন্তু ম্যাডাম সুন্দরভাবে অ্যানালিসিস করে দিচ্ছেন। ম্যাডাম এই যে আমাদের যেটা নিয়ে আজকে হাইপার টেনশন, অনেকে দেখা যায় যে হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশার হওয়া মানেই কিন্তু আমরা মানে মডার্ন সায়েন্স বলছে সারা জীবন মানে একটা করে ঔষধ মেডিসিন তুমি ভক্ষণ করো, এবং সেটা আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে আমরা একটু জানবো। এক তো হচ্ছে মডার্ন সায়েন্স যেটা বলে যে যেই 120/80 থেকে যে 130 এলো, এখন এটা আমরা ট্রেন্ড দেখছি, প্রত্যেকে একটা করে ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে দেয় এবং সারা জীবন সেটা। আমরা তা বলি না। আয়ুর্বেদিক হলিস্টিক ট্রিটমেন্ট অ্যাপ্রোচে আমরা ব্লাড প্রেশার কমিয়ে তাকে নর্মাল লাইফে নিয়ে আসি, এবং উইদাউট তারপরে মেডিসিন আমরা ছাড়িয়ে দিই। আমরা ট্যাপিং করতে করতে মেডিসিন কমপ্লিটলি ছাড়িয়ে দিই, এবং সেই যে হলিস্টিক অ্যাপ্রোচে আমাদের সেই ট্রিটমেন্ট প্রসেসে কমপ্লিট করার পরে, রিকভারির পরেও আমরা যে ডিজাইন করে দিই, যে ডায়েট বা যে লাইফস্টাইল ডিজাইন করে দিই, সেটা যদি কন্টিনিউ করেন তাহলে সেই ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা থাকে না। এটা কিন্তু আমাদের আয়ুর্বেদে ভীষণ ভালো হলিস্টিক অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট আছে, আমরা যেখানে ফোকাস করি মেডিসিনে, এবং খুব ভালো ভালো আয়ুর্বেদিক হার্বস আছে যেগুলো কিন্তু ব্লাড প্রেশারের ওপর খুব ভালো কাজ করে। আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কিন্তু ব্লাড প্রেশারের মেডিসিন সারা জীবন খেতে হয় না, সেটাই। সেটা আমাদের মধ্যে এটা একটা খুব মানে আমরাই নিজেরাই ফিকাল হয়ে যাই, কি করব বা কি কনফিউজড হয়ে যাই। আমরা একটু জানবো ম্যাডাম, অনেক সময় দেখা যায় যাদের হাই ব্লাড প্রেশার বা তাদের একটা কি হলো একটু হাঁটলো বা একটু বেশি কাজ করলে তাদের মধ্যে না একটা কি বলবো মানে ব্রিদিং প্রবলেমস চলে আসে, এটা আমরা একটু জানবো সেই বিষয়ে। আমি বেসিক জায়গাটা বলার চেষ্টা করছি। অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা ব্লাড প্রেশার হাই হয় পিত্ত আর বাতের
বৃদ্ধির জন্য আমাদের যে তিনটে অবস্থা আছে শরীরের যে দশা বলা হয় সেটা হচ্ছে বাত পিত্ত কফ। এবার বাত আর পিত্তর অ্যাগ্রেভেশনের জন্য ব্লাড প্রেশার হয়। তাহলে অ্যাগ্রেভেশনকে আয়ুর্বেদ বলছে শমন করো। তো শমন করার জন্য যে যে কাজগুলো করতে হয় সেটা করতে হবে। এবার আমাদের ব্লাড প্রেশার হাই হলে আমরা হাঁপাবো, এটা কারণ কি? তার থেকে একটা হার্ট অ্যাটাকের রিস্ক থাকে। কারণ আমার যে নর্মাল প্রেশারে হার্টে আমার ব্লাডে সার্কুলেশন হওয়ার কথা তার থেকে বেশি হচ্ছে। আমি লো ব্লাড প্রেশারেরটা অন্য, আর ওটা একটা বিস্তারিত আলোচনা, ওটা আমি পরে যাব। কারণ যেহেতু আমরা হাইপার টেনশন নিয়ে বলছি, আমার প্রেশারটা বেশি পড়ছে, হার্টের কার্যকারিতা যেটা, হার্টের যে পাম্পিং সেটা অনেক বেশি তার উপর পড়ছে, তার প্রেশার পড়ছে। তার ফলে কি হচ্ছে? হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, স্ট্রোক, মানে যে কোনো মুহূর্তে আপনার সেরিব্রাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ যে আমাদের যে ভেইনগুলো আছে, ভেইনে ক্লড হয়ে যেতে পারে, এরকম বিভিন্ন রকমের কারণে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় এবং সেই জন্য কিন্তু আমরা হাঁপাই। অতিরিক্ত ব্লাড প্রেশার হাই হলে কিন্তু আমাদের হাঁপানির টেন্ডেন্সি, এবং সেই কারণেই বলছি যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ ট্রিটমেন্ট ভীষণ দরকার এক্ষেত্রে জিনিসটাকে নরমালাইজ করার জন্য। একদম। আমরা একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন দাদা? আমি শিলিগুড়ি থেকে অর্পণ সরকার বলছি। হ্যাঁ বলুন অর্পণ বাবু, কি সমস্যাটা বলুন। আমার সমস্যা হচ্ছে এই শীতের দিনে গা হাত কেটে যায়, পায়খানা খুশকি দিয়ে সাঁতারে খরচ মতন যে হয় এমনি হয় শীতের দিনে। ওটা যত করলে প্রবলেমটা সলভ হচ্ছে না, কিন্তু এখন প্রবলেমটা দেখছি আয়ুর্বেদিক কি খেলে এটা কি ঠিক করা হয়? হ্যাঁ, আপনার বয়সটা কত? বয়স হচ্ছে আমার 35। 35। আচ্ছা, আপনার কি সারা বছর এটা হয় না শুধু শীতকালে হয়? শুধু শীতকালে ঠান্ডা পড়ে। আচ্ছা, শীতকালে ঠান্ডা পড়লে হয়। অ্যাকচুয়ালি আমাদের শরীরে এই যে চামড়া ফেটে যায় বা চামড়া ড্রাইনেসটা আসে, অতিরিক্ত ড্রাইনেস অনেকের আসে, সেটা কেন হয়? কারণ বায়ু বৃদ্ধির জন্য। এবং বায়ু আমাদের শরীরে বায়ু শুষ্ক করে। যার শরীরের বায়ু বৃদ্ধি হবে তার শরীরে কিন্তু এই ধরনের খসখসে ব্যাপারটা আসে। আর একটা আছে সোরাইসিস, যেটা কিন্তু একটা স্কিন ডিজিজ। তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আপনার এটা শুধুমাত্র সোরাইসিস হচ্ছে এবং সেটা কিন্তু অটোইমিউন ডিজিজ এবং সেটা কিউরেবল। যদিও অটোইমিউন ডিজিজ মানে আমার নিজের যে হেলদি সেলগুলো, আমার ইমিউন সিস্টেম সেই সেলটাকে বুঝতে পারে না, সেই সেলটাকেই এফেক্ট করে, দ্যাট ইজ কল্ড অটোইমিউন ডিজিজ। তো সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার এটা সোরাইসিস হচ্ছে নাকি আপনার এটা শীতকালীন যে বায়ু বৃদ্ধির ফলে মানে একটা টেন্ডেন্সি থাকে শীতকালে বায়ু বৃদ্ধি হওয়ার, তার কারণে আপনার হচ্ছে। বা আয়ুর্বেদের খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, সেই ক্ষেত্রে আপনি শিলিগুড়িতে আমরা যাই, শিলিগুড়ি আমাদের মাসে একবার করে আমরা ডক্টরসরা যাই। আপনি শিলিগুড়ি আমাদের চেম্বারে আসুন, আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে এখানে একটি কথা বলে নিন, আপনি চেম্বারে আসুন, আপনার এটা আমরা পুরোপুরি সুস্থ করে দিতে পারবো। সুন্দরভাবে ধন্যবাদ আপনাকে। আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু অসাধারণ আপনি কিন্তু রেজাল্টটা পাবেন, কারণ এত সুন্দরভাবে সেটা একেবারে শিকড় থেকে, যেটাকে আমরা বলবো রুট থেকে কিন্তু এই ট্রিটমেন্টটা তৈরি হয়, এবং সেটা কিন্তু আপনার একদম একটা প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে কিন্তু আপনি একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাকে সেই হেল্পটা করবে, যেটা হলো মানে বহু কি বলবো পুরাতন এই চিকিৎসা এবং 5000 বছর আগের চিকিৎসা, যেটা একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ, যার কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সবচেয়ে বড় কথা যেটা অন্যান্য ক্ষেত্রে কি হয়, আমাদের একটা আমি হয়তো রোগের ওষুধ খেলাম, কিন্তু প্রপার আরেকটি রোগের সেটাকে আমরা আমন্ত্রণ করি অনেক সময়, কিন্তু সেটা একেবারেই পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই আয়ুর্বেদ চিকিৎসা, এবং তার সঙ্গে কিন্তু নো কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক পদার্থ মিশ্রিত নয়। এটা আপনাদের বারবার করে বলা, তার জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। এবং আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিউর কিন্তু তাদের গ্রুপ অফ ডক্টরসরা কিন্তু সেইভাবে তারা কাজ করছেন এবং ভীষণভাবে তারা সাকসেসফুল। আমি চেম্বারগুলো অবশ্যই বলে দেবো। চেম্বার কলকাতার মধ্যে কিন্তু আপনারা সাউথ কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার পাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পাচ্ছেন, এবং নর্থেও কিন্তু আপনারা বারাসাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং হাওড়ার টিকিয়াপাড়াতে পাচ্ছেন, হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে অবশ্যই বন্ধুরা চেম্বার পাচ্ছেন, এবং কলকাতার বাইরে সেগুলো আমি একটু মেনশন করে দিচ্ছি, বর্ধমানে আপনারা চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন,
পাচ্ছেন, এবং নর্থ বেঙ্গলের মধ্যে কিন্তু অবশ্যই উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং মেদিনীপুরেও কিন্তু আপনারা হেরিয়াতে চেম্বার পাচ্ছেন, মেচেদাতে চেম্বার পাচ্ছেন, ত্রিপুরা আগরতলাতেও বন্ধুরা চেম্বার পাচ্ছেন, এবং আসামের গৌহাটিতে চেম্বার পেয়ে যাচ্ছেন। আপনাদের এই শিডিউলটা কিন্তু আমরা জানিয়ে দিলাম, এবং যেটা হলো হেল্পলাইন নাম্বার সেটা কিন্তু 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি 9831368397। এগুলো হলো আপনাদের নাম্বারগুলো জানিয়ে দিলাম, যেগুলোর মাধ্যমে আপনারা হেল্প পাচ্ছেন। এবং যদি কোথাও আপনারা ট্রিটমেন্ট করে থাকেন, প্রপার ট্রিটমেন্টটা যদি করে থাকেন কোনো চিকিৎসালয়ের, সেই প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো কিন্তু সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। কিভাবে সুস্থ সবল সতেজ জীবন আমরা পাবো এবং অতিবাহিত করব, তখন সুস্থ সবল সতেজ জীবন সবাই চায়, কিন্তু ওই যে আমরা অনেক সময় ভুল করে ফেলি। যাই হোক, আমাদের ম্যাডাম যখন এসেছেন এবং ম্যাডাম আপনাদের সেইভাবেই সেই গাইডলাইন্সগুলো গাইড দিচ্ছেন, ডক্টর অনিন্দিতা দাস কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো, যেটা হলো হাইপার টেনশন। আমরা একটু খাদ্য তালিকাটা জানবো, খুব এটা ইম্পর্টেন্ট। প্রথমেই যেটা আমি বলবো, অ্যাভয়েড করতে হবে কি হাইপার টেনশনের ক্ষেত্রে। প্রথমেই বলবো যে কোনো নেশা জাতীয় দ্রব্য, অ্যালকোহল, ক্যাফেইন এবং স্মোকিং কুইট করতে পারলে সবচাইতে ভালো। কারণ ক্যাফেইন অতিরিক্ত খাওয়া, কফি, ব্ল্যাক কফি দিনে 1 থেকে 2 বার খাওয়া লিভারের জন্য ভালো, বাট অতিরিক্ত খাওয়া ভালো না। চা একই ব্যাপার, তেমনি অ্যালকোহল এবং নেশা জাতীয় যে কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু হাইপার টেনশন হলে আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রসেস ফুড, তারপরে অয়েলি ফুড, জাঙ্ক ফুড, এক্সেস সল্ট জাতীয় যে কোনো খাবার কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর হচ্ছে যে আপনার রিফাইন যে কোনো খাবার, রিফাইন অয়েল, রিফাইন সুগার, রিফাইন সল্ট, রিফাইন ফ্লাওয়ার যেটাকে আমরা ময়দা বলি, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবার কি কি খাবো সেটা আমি পরে বলছি। আপনারা আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমার নাম সৌরভ দত্ত, বলছি। আচ্ছা, সৌরভবাবু বলুন। হ্যাঁ, বলছি ঠান্ডা পড়লে গলার টনসিল গুলো বড় বড় হয়ে যায়, মানে ব্যথা ব্যথা করে, সমস্যা সমাধান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এজটা বলতে হবে। হ্যাঁ, এজ, বয়সটা 26+। আচ্ছা, শুনুন, আপনার কি টনসিল আছে? হ্যাঁ, হালকা হালকা টনসিল গুলো, আর টনসিল গুলো ঠান্ডা পড়লে একটু বড় বড় টাইপ হয়। এটাকে এক জায়গায় ডাক্তার দেখিয়েছিলাম, বলেছিল অপারেশন করতে হবে, কিন্তু ওষুধ খেয়ে এখন মোটামুটি ভালো আছে, কিন্তু ঠান্ডা পড়লে বাড়ে মাঝে মাঝে। টনসিলের টেন্ডেন্সি তাই। টনসিল, প্রথম কথা, আপনার অপারেশন করলে টনসিল আবার ফিরে আসে। টনসিল কিন্তু 100% অপারেশনে সুস্থ হওয়া যায় না, এটা আমি বলছি না, এটা ডেটা বলছে। এটা যারা রিকভারি করার জন্য গেছে তারা বলছে, তাদের রিভিউ বলছে যে টনসিলে কিন্তু অপারেশন করলে সেটা আবার ফিরে আসে। কিন্তু আপনি যদি হলিস্টিক অ্যাপ্রোচ অফ আয়ুর্বেদিক ট্রিটমেন্টের আন্ডারে আসেন, তাহলে আপনার এই টনসিল সম্পূর্ণভাবে, আপনার যে প্রবলেমটা হচ্ছে যে শীতকাল আসলেই ঠান্ডা লাগা ধাত বা ঠান্ডা লেগে গলা ব্যথা করা, এটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। কারণ আমরা কিন্তু হলিস্টিক ট্রিটমেন্টে আয়ুর্বেদে টনসিলকে সম্পূর্ণরূপে ঠিক করতে পারি। সেক্ষেত্রে আপনার কাছাকাছি যে আমাদের ক্লিনিক আছে, আমাদের ডক্টরসরা, আমরা গ্রুপ অফ ডক্টরসরা আমরা বিভিন্ন জায়গায় যাই, আমরা বসি, আপনার সেখানে আসুন, আমরা আপনার ট্রিটমেন্ট করবো এবং আপনাকে আমরা সুস্থ করে দেবো। ধন্যবাদ ম্যাডাম। আজকে যে আমাদের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। এখন তো বয়স মানে না, এখন যে কোনো বয়সে সেটা একটু 20-র ওপরে থেকেই দেখা দেয় যে এই রোগের প্রকোপ তৈরি হয়, এবং আস্তে আস্তে সে ভীষণ একটা টেনশন, এমনি তো সে কাজের টেনশন থাকে, তার সঙ্গে একটা রোগ এসে যাওয়া মানে হলো আরেকটা ওভার টেনশন হয়ে যায়। তা আরেকটা আমরা কথা বলবো, যেটা হলো খুব গুরুত্বপূর্ণ, যে এই যে টেনশনের ফলে অনেক সময় হাইপার টেনশন যখন তার থাকলো, এবার খাওয়ার এমন কিছু রেস্ট্রিকশনস দিয়ে দেওয়া হয় যেগুলোর ক্ষেত্রে আবার সেই পেশেন্টই হয়তো বলে যে আমার লো প্রেশার, আমি ঠিকমতো হাঁটাচলা করতে পারছি না, আমার যেন ডাক্তারবাবু এমনভাবে আমাকে খাবারের দিক থেকে আমাকে এমনভাবে কিছু রেস্ট্রিকশনস করে দিয়েছেন, যেটা যার জন্য আমি কিন্তু খাবারের ক্ষেত্রে সেটাকে কিভাবে আপনি অ্যাডভাইস দেবেন? খাবারের ক্ষেত্রে রেড মিট অবশ্যই রেস্ট্রিকশন থাকবে, কারণ রেড মিট কিন্তু এন্ড অফ দ্য ডে রেড মিট কিন্তু আমাদের শরীরে সুস্থতা দেয় না। এবার রেড মিটটা জেনারেলি কাদের ক্ষেত্রে ইউজ হয়, যারা স্পোর্টস এর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে লাগে, কারণ প্রোটিনের
প্রোটিনটা অনেক বেশি লাগে তাদের ক্ষেত্রে। আর একটা যেটা মানে এখন বোধহয় সময়টা খুব শেষ হয়ে এসছে, আমি খুব ছোট করে বলছি, ভেজিটেবল খান, হেলদি ফ্যাট অয়েল যেগুলো ঘি, সেসমি অয়েল এগুলো খান, তারপরে হচ্ছে আপনার ফ্রুট খান, খুব ইজি ফ্রুট, প্রোমেগ্রেনেট, পেয়ারা এগুলো খান, যেগুলো ঘরের তৈরি খাবার সেগুলো খান। রেড মিট অ্যাভয়েড করুন, যাদের অলরেডি হাইপারটেনশন হয়েছে তারা একটু ডিমটা মাঝে মধ্যে খান, কুসুমটাকে অ্যাভয়েড করে, কারণ অনেকের কোলেস্ট্রলের সাথে বেড়ে যায়। আর মোটামুটি এইখানে, এবং এক্সারসাইজ করুন, কিন্তু ওভার এক্সারসাইজ নয়। এখন বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু ডেথ হয়েছে যেটা জিমের মধ্যে হয়েছে এবং অল্প বয়সে। এই এক্সারসাইজের ভুল, অতিরিক্ত এক্সারসাইজ করাও কিন্তু হাইপারটেনশনের আরেকটা লক্ষণ, এবং তার থেকে কিন্তু স্ট্রোক হতে পারে। তো এক্সারসাইজ করুন গাইডেন্সে, এবং সব থেকে ভালো হচ্ছে যোগা প্রাণায়াম করুন। নর্মালাইজ করে, বিপিকে নর্মালাইজ শুধু করে না, আপনাকে একটা হেলদি লাইফ দেয়। এবার আপনি যদি জিমে যান সেক্ষেত্রেও আপনাকে সেই রকম ট্রেইন গাইডের আন্ডারে করুন, যাতে আপনার শরীরে কোনটা কতটুকু দরকার সেইটুকু দেয়। এবং মোটামুটি বাড়ির খাবার খান, দিনচর্চা এবং ঋতু চর্চা, যেটা আমি বলতে যাচ্ছিলাম কমপ্লিট হলো না আজকে, তো সেইটা যদি মেনটেন করেন তাহলে মোটামুটি হাইপারটেনশন থেকে রিকভার করা যায়, শুধু না প্রিভেনশনও হয় ভবিষ্যতে। এবং যা মেনোপজের সময় মহিলাদের ক্ষেত্রে যেটা আমি অবশ্যই বলবো, এস্ট্রোজেন লেভেল যেহেতু কমে যায়, তাদের বিপি হাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে মেনোপজের একটা সিস্টেমেটিক্যাল ডিজাইন আছে, সেই ডিজাইনে আমাদের আয়ুর্বেদিক হলিস্টিক অ্যাপ্রোচে খুব সুন্দরভাবে আমরা সেই জায়গাটাকে নর্মালাইজ করতে পারি। তো সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসুন, আমরা খুব মানে গুরুত্ব সহকারে আপনাদেরকে দেখবো এবং আমরা রিকভারির জায়গায় নিয়ে যাব, এটুকু অ্যাসুরেন্স আমরা দিতে পারি। আচ্ছা ম্যাডাম, আমরা একটু জানবো পঞ্চকর্ম থেরাপির ভূমিকাটা আমরা একটু জানবো। পঞ্চকর্মতে যেটা হয়, আমাদের পঞ্চকর্মতে হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা প্রথমে ডিটক্সিফিকেশন করি। বডির যে টক্সিন, যে এটাকে বের করে দিলে ব্লাড সার্কুলেশন ক্লিন হয়। যত জমবে বা যত টক্সিন জমবে, সার্কুলেশনে অবস্ট্রাকশন হবে। তো সেটা কতগুলো পদ্ধতি আছে, বিরোচন পদ্ধতি আছে, সমন পদ্ধতি আছে, এরকম বিভিন্ন পদ্ধতি আছে। তারপরে আরেকটা পদ্ধতি আছে শিরোধারা। সেই শিরোধারাতে আমরা বিভিন্ন মেডিকেটেড অয়েল ইউজ করি, এবং সেটা আমরা মাথার উপরে আমরা একটা প্রসেসে ধীরে ধীরে সেই অয়েল আমরা পেনিট্রেট ঠিক না, আমরা সেখানে সেই অয়েলটা দিতে থাকি। সেই অয়েলটা কি হয়, স্কিনের মাধ্যমে আমাদের মাথার মধ্যে বিভিন্ন ফলিকলস আছে, চুলের যে ফলিকলস আছে তার মধ্যে দিয়ে ঢোকে, এবং শিরোধারাতে কিন্তু টেনশন রিলিজ হয়, স্ট্রেস রিলিজ হয়। যে কোনো আমাদের যারা আসেন, যারা পেশেন্ট যাদের আমরা শিরোধারা করি, তারা প্রত্যেকেই এই অভিজ্ঞতায় এসেছেন যে শিরোধারাতে আমাদের খুব রিলিফ লাগে, এবং ঘুম ভালো হয়, আপনার যে ইরেগুলার যে ঘুম যেটা, সেটা ভালো হয়। এবং আপনার যখনই ব্রেনটা আপনার মানে রিল্যাক্স হবে, ন্যাচারালি আপনার বডির প্রত্যেকটা সিস্টেম, সার্কুলার সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেশন সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমের উপর তার এফেক্ট পড়বে। তো পঞ্চকর্ম চিকিৎসাটা কিন্তু আমাদের হাইপারটেনশনের জন্য খুব ভালো একটা চিকিৎসা। ওই জন্যই আমি বললাম আয়ুর্বেদিক ইজ আ হলিস্টিক অ্যাপ্রোচ। হাইপারটেনশন কিন্তু আমরা রিকভারিতে নিয়ে যেতে পারি। অবশ্যই আমরা একটু জেনে নেবো আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। আরেকবার আমি তার শিডিউলটা জানিয়ে দিচ্ছি। সাউথ কলকাতার মধ্যে কিন্তু সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বার। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পাচ্ছেন, এবং বারাসাতে চেম্বার পাচ্ছেন, হাওড়ার টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, এছাড়া কিন্তু বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতেও বন্ধুরা চেম্বার পাচ্ছেন, এবং কলকাতার বাইরে যেগুলো সেটাও আমি জানিয়ে দিচ্ছি, বর্ধমানে চেম্বার পাচ্ছেন, দুর্গাপুর এবং নর্থ বেঙ্গলের মধ্যে কিন্তু অবশ্যই শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন, এবং মেদিনীপুরের হেরিয়াতে চেম্বার পাচ্ছেন বন্ধুরা, মেচেদাতেও চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং ত্রিপুরার আগরতলাতেও চেম্বার রয়েছে, এবং আসামের গৌহাটিতে কিন্তু চেম্বার রয়েছে। হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি 9831368397। এই তিনটি নাম্বার হেল্পলাইন নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জেনে যাচ্ছেন, এবং যদি কোথাও চিকিৎসা করে থাকেন কোনো চিকিৎসালয়ে, অবশ্যই তার প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি কি একটু সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, ম্যাডাম কি বলবেন আয়ুর্বেদ চিকিৎসা? আমি একটা ছোট্ট টিপস দিয়ে যাই। হ্যাঁ, আমরা একটু সেটা হচ্ছে
কিছু স্পাইসেস আছে। আমাদের রান্নাঘরটা কিন্তু আমাদের ঔষধালয়। আমাদের রান্নাঘরে আমরা যে মশলা বলি না, মশলা কথাটা এসছে আরাবিয়ানরা আমাদের দেশে আসার পরে, কিন্তু মশলা আমাদের দেশে অ্যাকচুয়ালি ওগুলোকে বলা হতো ঔষধি। আয়ুর্বেদ যে আমাদের যে আয়ুর্বেদ গ্রন্থ, যেটা চরক সংহিতা বলুন, পরবর্তীকালে আরো সবকিছুতেই ঔষধি কথাটা বলা হয়েছে। এবং এই ঔষধির মধ্যে জিরে আছে, ধনে আছে, কালো জিরে আছে, সব ঔষধি, এগুলো কিন্তু কোনোটাই মশলা নয়। তো ঔষধি জিরে ধনে এগুলো ইউজ করুন, মৌরি ইউজ করুন, তাহলে এগুলো না নর্মালি আপনার খাবারের মধ্যে এবং প্রতিদিনকার জীবনে ইউজ করুন, সুস্থ থাকুন এগুলো ইউজ করলে। তো রান্নাঘরটাকে ঔষধি করে নিন, তাহলে দেখবেন আপনার জ্বর অটোমেটিক্যালি আপনি রিকভারির জায়গাতে নিজেই পৌঁছতে পারবেন। অবশ্যই আমাদের বিদায় নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে, ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের হাত ধরুন, সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। নমস্কার।